মুক্ত চিন্তার পথে ভিন্ন মননের খোঁজ, কমিউনিটি রেডিও যাদবপুর। আপনারা শুনছেন কমিউনিটি রেডিও যাদবপুর 90.8 মেগাহার্টজ। এই বেতার সম্প্রচারটি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল এডুকেশন কোয়ালিটি ইমপ্রুভমেন্ট প্রোগ্রাম TEQIP-র অংশ। শুরু হচ্ছে আমাদের বিশেষ অনুষ্ঠান ম্যাটেক্স কৃষি পাঠশালা। এই অনুষ্ঠানে আমরা ভূমি সুরক্ষা এবং চাষবাসের নানান দিক নিয়ে আলোচনা করব। 90.8 কমিউনিটি রেডিও জেইউতে এই বিশেষ অনুষ্ঠান শুনবেন সপ্তাহে 3 দিন। সঙ্গে থাকবেন কৃষক এবং কৃষি বিশেষজ্ঞরা। ভারত সরকারের রাসায়নিক ও সার মন্ত্রকের উদ্যোগে এবং ম্যাটেক্স ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যালস লিমিটেডের সহায়তায় অনুষ্ঠানটি সম্প্রচার করা হচ্ছে। অর্থনৈতিক বিষয় সংক্রান্ত ক্যাবিনেট কমিটি তাদের 28 জুন 2023 সভায় PM প্রণাম নামক একটি প্রকল্প অনুমোদন করেছে। এই প্রকল্পের উদ্দেশ্য হল ধরিত্রী ও মৃত্তিকার পুনরুদ্ধার, পুষ্টি, উন্নতি সাধন এবং তা নিয়ে সচেতনতা বৃদ্ধি। গ্রামীণ স্তর থেকে শুরু করে আমাদের সকলের প্রচেষ্টা মাতৃভূমির যত্ন ও স্বাস্থ্য রক্ষার জন্য এই অনন্য পদক্ষেপকে ফলপ্রসূ করে তুলতে পারে। এই প্রকল্পের মূল লক্ষ্য হল কৃষিতে রাসায়নিক সার এবং কীটনাশকের অত্যধিক ব্যবহার দূর করা। বাড়তি ফলনের জন্য সার ও কীটনাশকের অতিরিক্ত ব্যবহার মাটিকে অসুস্থ করে তুলছে, কমিয়ে দিচ্ছে তার উৎপাদন ক্ষমতা। মাটির পুষ্টি আর সুরক্ষার জন্য প্রাকৃতিক অথবা জৈব সারের ভূমি পরীক্ষা ভিত্তিক সুষম ব্যবহার করা প্রয়োজন। পাশাপাশি দরকার জৈব ও প্রাকৃতিক চাষ পদ্ধতি এবং সম্পদ সংরক্ষণ প্রযুক্তি, যেমন সমন্বিত কৃষি ব্যবস্থা, ক্ষুদ্র সেচ, মালচিং, মাটির ক্ষতিকারক খনন না করা, ঘুরে ফিরে বিভিন্ন ফসলের চাষ ইত্যাদি। চাষবাসের এই টেকসই পদ্ধতিগুলো মাটির উর্বরতা বাড়াবে, পরিবেশ দূষণ কমাবে এবং দীর্ঘমেয়াদী উৎপাদনশীলতাকে শক্তিশালী করবে। সারের সুষম ব্যবহার শুধু মাটিই নয়, সার্বিকভাবে পরিবেশের স্বাস্থ্য রক্ষা করে। সুষম সার ব্যবহারের অর্থ হল উদ্ভিদকে তার প্রয়োজনীয় পুষ্টি উপাদানগুলি সঠিক পরিমাণে এবং অনুপাতে, সঠিক সময়ে এবং উপযুক্ত পদ্ধতিতে দেওয়া। সংশ্লিষ্ট রাজ্য বিশ্ববিদ্যালয়গুলি ইতিমধ্যেই তাদের এলাকায় উৎপাদিত ফসলের প্রয়োজন অনুসারে এর ডোজগুলি নির্ধারণ করেছে। সঠিক মাত্রায় সার ব্যবহার করলে ফলন যেমন বাড়বে, তেমনি বাড়বে ফসলের গুণমান। ভালোভাবে পোষিত মাটিতে ফলানো ফল, শাকসবজি ও শস্য প্রয়োজনীয় পুষ্টিতে ভরপুর আর সুস্বাদু হয়। ফলনের বৃদ্ধি আর উন্নত গুণমান আমাদের কৃষকদের জন্য নিয়ে আসবে বেশি মুনাফাও। শুধু বেশি ফসল নয়, উন্নততর ফসল আমাদের লক্ষ্য। এই কৌশলে লাভবান হবে প্রত্যেকে, আমাদের কৃষকরা, আমাদের পরিবেশ এবং সর্বোপরি আমরা সকলে। বিচার বিবেচনার সঙ্গে পরিপোষক ব্যবহার করলে কেবল ফলনই বাড়ে না, প্রজন্মের পর প্রজন্ম জমি থাকে উর্বর। সুতরাং আসুন, একটি উজ্জ্বল এবং স্থায়ী কৃষি ভবিষ্যতের জন্য আমরা সুষম সার ব্যবহারের প্রচার ও অনুশীলন চালিয়ে যাই। বিকশিত ভারত সংকল্প যাত্রা বা VBSY এর একটি গুরুত্বপূর্ণ অংশ হল ভারত সরকারের সার বিভাগ দ্বারা PM প্রণাম স্কিম এবং কৃষিতে ড্রোন ব্যবহারের প্রচার। সারের সুষম ব্যবহার এবং ন্যানো সারের ব্যবহার নিশ্চিত করার কাজে সার বিভাগ বিভিন্ন সংস্থা ও মানুষকে নিযুক্ত করেছে, যেমন বিভিন্ন সার উৎপাদনকারী সংস্থা, প্রধানমন্ত্রী কৃষি সমৃদ্ধি কেন্দ্র বা PMKSK গুলি, ফিল্ড অফিসার এবং নোডাল অফিসারদের। VBSY এর একটি প্রধান দিক হল বিভিন্ন শস্য এবং গাছপালার ওপর ন্যানো এবং জল দ্রবণীয় সার স্প্রে করার কাজে ড্রোনের ব্যাপক ব্যবহার।
এই উদ্যোগের ফলে ২৯টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের বিভিন্ন জেলায় হাজার হাজার ড্রোন প্রদর্শন হয়েছে। এই পদ্ধতিটি হাতে কলমে দেখিয়ে দেওয়ায় আধুনিক কৃষি প্রযুক্তি গ্রহণের সুবিধাগুলি মানুষের কাছে আরও স্পষ্ট ও বিশ্বাসযোগ্য হয়ে উঠেছে। এই জনসংযোগ কর্মসূচিগুলি দীর্ঘমেয়াদী কৃষি অনুশীলনের সুফল সম্পর্কে নাগরিকদের অবহিত করতে একটা বড় ভূমিকা পালন করেছে। সারা দেশ জুড়ে লক্ষাধিক দর্শক ড্রোনের প্রদর্শনী প্রত্যক্ষ করেছেন। প্রচলিত ইউরিয়ার চেয়ে ন্যানো ইউরিয়ার উপকারিতা বিষয়ে সচেতন হয়ে কৃষকরা ন্যানো সার প্রয়োগে গভীর আগ্রহ দেখিয়েছেন। এই কর্মসূচির আলাপ আলোচনায় উঠে এসেছে জৈব চাষের উপযোগিতা, যা প্রমাণ করে চাষের এই সব অনুশীলনগুলি নিয়ে কৃষকদের সচেতনতা। উৎসাহী কৃষকরা কৃষিতে ড্রোন প্রযুক্তির বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন। এই আধুনিক কৌশলগুলির অর্থনৈতিক কার্যকারিতা কৃষকদের নতুন দিশা দেখিয়েছে, কৃষিতে এক স্থায়ী এবং সাশ্রয়ী পদ্ধতির পথ প্রশস্ত করেছে। মাননীয় প্রধানমন্ত্রী মহিলা কিষাণ ড্রোন কেন্দ্র চালু করেছেন। এটি মহিলা স্বনির্ভর গোষ্ঠীগুলিকে ড্রোন সরবরাহ করবে, যাতে তারা এই প্রযুক্তি ব্যবহার করে জীবিকা নির্বাহ করতে পারে। VBSY প্রোগ্রামের রূপায়ণে PMKSKগুলি সক্রিয় ভূমিকা পালন করছে। একে অপরের সঙ্গে এই সহযোগিতাই আমাদের পাথেয়। বিকশিত ভারত সংকল্প যাত্রা শুধু একটি যাত্রা নয়, এটি ভারতীয় কৃষির দীর্ঘমেয়াদী এবং প্রযুক্তিগতভাবে উন্নত ভবিষ্যতের দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। যাত্রাপথে এটি জাতির কৃষিকে সম্পূর্ণ পুনর্নির্মাণ করা, উদ্ভাবনকে উৎসাহিত করা এবং সবার জন্য একটি সবুজ, আরও সমৃদ্ধ ভবিষ্যৎ নিশ্চিত করায় অঙ্গীকারবদ্ধ। ড্রোন প্রযুক্তি, ন্যানো সার এবং দীর্ঘমেয়াদী কৃষি অনুশীলনের প্রচারের মাধ্যমে এটি কেবল সচেতনতায় তৈরি করছে না, আরও সমৃদ্ধ এবং পরিবেশ বান্ধব ভবিষ্যতের জন্য নব প্রযুক্তিকে গ্রহণ করতে কৃষকদের অনুপ্রাণিত করছে। এই কৃষি বিপ্লবের গতি প্রকৃতি প্রত্যক্ষ করলে এটা স্পষ্ট হয় যে VBSY একটি বিকশিত, উন্নত এবং দীর্ঘজীবী ভারতের বীজ বপন করছে। ভারতের যে সার কোম্পানিগুলি সবচেয়ে দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে, ম্যাটিক্স ফার্টিলাইজার্স অ্যান্ড কেমিক্যালস লিমিটেড তার মধ্যে অন্যতম। পশ্চিমবঙ্গের পানাগড়ে অবস্থিত তাদের কারখানায় বছরে 12.5 লক্ষ টনের উপর ইউরিয়া সার উৎপাদন হয়। গ্রিনফিল্ড প্রজেক্ট হিসেবে স্বীকৃত এই কারখানায় তৈরি হয় ডক্টর ফসল। ইতিমধ্যেই যা পূর্ব ভারতে সর্বাধিক বিক্রিত ইউরিয়া সার হয়ে উঠেছে। কৃষি উন্নয়ন ও ভূমি সুরক্ষা, ক্ষুধা, অপুষ্টি ও দারিদ্র্য দূরীকরণ, গ্রামীণ এলাকা ও বস্তি উন্নয়ন, লিঙ্গ সাম্য, পরিবেশ, স্বাস্থ্য, শিক্ষা ইত্যাদি নানান বিষয়ের উপর জোর দেয় ম্যাটিক্সের CSR প্রকল্পগুলি। ম্যাটিক্স এক সবুজ ভবিষ্যতের অঙ্গীকার। ম্যাটিক্স কৃষি পাঠশালার এই বিশেষ অনুষ্ঠানে আজকে আমাদের আলোচনার বিষয় মাটির উৎপাদনশীলতা বৃদ্ধির জন্য মাটির স্বাস্থ্য রক্ষা। আর এ বিষয়ে আলোচনা করার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন ডক্টর মণিদীপ্ত সাহা, যিনি সোনারপুরের শস্য শ্যামলা কৃষি বিজ্ঞান কেন্দ্রের কর্মসূচি সহায়ক। নমস্কার। নমস্কার। আচ্ছা, শোনা যায় যে সবুজ বিপ্লবের ফলে উৎপাদন বেড়েছে, কিন্তু সঙ্গে সঙ্গে মাটির স্বাস্থ্যের বেশ অবনতি হচ্ছে। তো সে বিষয়টা নিয়ে আপনি কি বলবেন? নমস্কার আপনাদের সবাইকে এবং শ্রোতাদের। সবুজ বিপ্লব সম্পর্কে তো আমরা সবাই জানি যে সবুজ বিপ্লবের ফলে আমাদের দেশে খাদ্য উৎপাদনশীলতা, ফসলের উৎপাদনশীলতা আগের থেকে অনেক বৃদ্ধি পেয়েছে এবং সেই বৃদ্ধি পাওয়ার পেছনে যে মূল কারণ সেটি হলো রাসায়নিক সারের ব্যবহার। এই রাসায়নিক সার ব্যবহারের ফলে ফসল বা গাছ সঠিকভাবে খাদ্য পেয়েছে এবং সে উৎপাদনটাকে আগের থেকে অনেক বেশি বাড়াতে পেরেছে। কিন্তু এই রাসায়নিক সার মাটিতে ব্যবহার করার ফলে এর যেমন একটা সুফল আমরা পেয়েছি, তার সাথে সাথে কিন্তু একটা কুফলও আমরা পেয়েছি।
মাটির স্বাস্থ্যের অবনতি। তো এই মাটির স্বাস্থ্যের অবনতি বলতে আমরা যেটা বুঝি যে মাটির স্বাস্থ্যটি কি, মাটি একটি বাস্তুতন্ত্র, যে বাস্তুতন্ত্রের মধ্যে বিভিন্ন ধরনের জীব জন্তু প্রাণী কীটপতঙ্গ এরা রয়েছে। এই মাটির বাস্তুতন্ত্রটি যদি সঠিকভাবে কাজ করে এবং তার মধ্যে উপস্থিত যারা যারা রয়েছে তারা যদি সঠিকভাবে তাদের যে কার্যকারিতা সেটা যদি সুসম্পন্ন করে, তাহলে উদ্ভিদ তার প্রয়োজনীয় খাদ্য পায় এবং সঠিকভাবে বেড়ে ওঠে এবং তার পুষ্টি হয়। যে মাটি সঠিকভাবে এই কার্যকারিতাটাকে বহন করতে পারে এবং গাছের কাছে প্রয়োজনীয় খাদ্য পৌঁছে দিতে পারে, বা তার মাটির বাস্তুতন্ত্রের মধ্যে যারা উপস্থিত রয়েছে তাদেরকে সঠিকভাবে লালন পালন করতে পারে, সেই অবস্থাটাকে আমরা মাটির স্বাস্থ্য বলে থাকি। এই অবস্থাটা যখনই খারাপ হয়ে যায় তখন একদিকে যেমন মাটির বাস্তুতন্ত্রর বিভিন্ন রকমের ক্ষতিকর প্রভাব তার মধ্যে দেখা দেয় এবং সেটা বিঘ্নিত হয়, সাথে সাথে তাতে যে আমরা ফসল ফলাই বা যে গাছটি রোপণ করি তারও কিন্তু বৃদ্ধি, পুষ্টি এবং উৎপাদনশীলতা সবটাই একসাথে বিঘ্নিত হয়ে যায়। অর্থাৎ সেক্ষেত্রে গাছের স্বাস্থ্য খারাপ হয়ে যায় এবং ফলন কমে যায়। তো সেই জন্য মাটির স্বাস্থ্যটি কিন্তু কৃষিকাজের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্গ। আমরা যে হয়তো আরও উন্নত বীজ, উন্নত কৃষি প্রযুক্তি ব্যবহার করতে পারি, কিন্তু সবার প্রথমে যেটি দাঁড়িয়ে সেটি হলো মাটির স্বাস্থ্য। মাটি সুস্বাস্থ্যের মাটিতে কিন্তু সঠিকভাবে আমরা যদি পরিচর্যা গ্রহণ করি তাহলে কিন্তু আমরা সেই মাটি থেকে সর্বোচ্চ উৎপাদন পেতে পারি। এইবার এই রাসায়নিক সারের প্রয়োজনের একটা মাত্রা রয়েছে, যে একটি গাছ বা একটি ফসলকে বড় করে তার ফলন পেতে গেলে কতটা সেই মাটিতে রাসায়নিক সারের প্রয়োজন। কারণ রাসায়নিক সার ব্যবহার করা একদম উচিত নয় সেটা আপনি বলছেন? না, অবশ্যই রাসায়নিক সার ব্যবহার করার প্রয়োজন আছে, কারণ মাটির যে উর্বরতা শক্তি তার উপর নির্ভর করে গাছের পুষ্টি। তো যেখানে উর্বরতা শক্তি কম সেখানে আমাদের অবশ্যই খাদ্যের যোগান দিতে হবে এবং সেটা আসবে রাসায়নিক সার থেকে। কিন্তু মাটির উর্বরতার অনুযায়ী আমার যতটা রাসায়নিক সারের প্রয়োজন তার থেকে যদি অতিরিক্ত রাসায়নিক সার আমরা ব্যবহার করি, তাহলে সেই অতিরিক্ত রাসায়নিক সারের বেশ কিছুটা অংশ মাটির মধ্যে থেকে যায় যেটা ব্যবহার হয় না, এবং সেটি কিন্তু ভবিষ্যতে বিভিন্ন রকমের ক্ষতি ডেকে আনতে পারে। তো এই যে অতিরিক্ত রাসায়নিক সারের ব্যবহার, সেটা যেমন মাটির মধ্যে বিভিন্ন বাস্তুতন্ত্র, বিশেষত যেটা জৈব বাস্তুতন্ত্র রয়েছে, তাদেরকে কিন্তু বিভিন্ন রকমভাবে ক্ষতিগ্রস্ত করে। এর সাথে সাথে এই রাসায়নিক সার যেগুলো অতিরিক্ত ব্যবহার হয়েছে তার থেকে কিন্তু মাটি দূষণ, জল দূষণ, এমনকি পরিবেশ দূষণের মধ্যে বায়ু দূষণ বা মানুষের স্বাস্থ্যের ক্ষেত্রেও কিন্তু ক্ষতিকারক প্রভাব ফেলে। এর সাথে সাথে আমরা যখন জমিতে চাষ করি সেই জমিতে অন্যান্য যে কৃষি পরিচর্যা নেওয়া হয় সেই পরিচর্যাগুলো যদি সঠিকভাবে না করা হয় তাহলে সেক্ষেত্রেও কিন্তু মাটির বিভিন্ন রকমের দূষণ হতে পারে বা মাটির স্বাস্থ্য খারাপ হতে পারে। তাহলে মাটির যে দূষণ হতে পারে বা মাটির স্বাস্থ্য খারাপ হতে পারে মানেই মাটির অসুখ হয়েছে, মাটির রোগ হচ্ছে। তো সেগুলো যদি কি একটু বিশদে বলেন আপনি। তো মাটির স্বাস্থ্যটা সম্পর্কে আমি যেটা প্রথমে বললাম যে মাটির সুস্বাস্থ্য মানে হচ্ছে সেই মাটি সঠিকভাবে গাছের কাছে খাদ্য পৌঁছে দিতে পারবে, এবং সেই খাদ্য পৌঁছে দিতে গেলে তারা নির্ভর করে মাটির মধ্যে যে জৈব বাস্তুতন্ত্র, বিশেষত যে জীবাণু যারা, অণুজীব যারা রয়েছে তারা কতটা কার্যকরী। এবার এই অণুজীবদের বেঁচে থাকতে গেলে মাটির বিশেষ কিছু যে ধর্ম, বিভিন্ন ভৌত ধর্ম, রাসায়নিক ধর্ম, এই ধর্মগুলো সঠিকভাবে থাকতে হবে। এবারে এই ধর্মগুলোর যদি কোনো রকম বিচ্যুতি ঘটে আমাদের কোনো কাজের জন্য, সেটা অতিরিক্ত রাসায়নিক সার ব্যবহার হতে পারে বা আমাদের কৃষি পদ্ধতি হতে পারে বা প্রাকৃতিক কোনো কারণে, তাহলে সেই মাটির ধর্মগুলোর বিচ্যুতির ফলে কিন্তু মাটির স্বাস্থ্য খারাপ হয়ে যায়, শৃঙ্খলটা নষ্ট হয়ে যায়, যেটাকে আমরা ইকুইলিব্রিয়াম বা সাম্যাবস্থা বলে থাকি। তাহলে সেই ক্ষেত্রে মাটির কিছু রোগ তৈরি হয়। তার মধ্যে মূল যে রোগ সেটা হচ্ছে মাটির অম্লত্ব রোগ বা ক্ষারকীয় রোগ। এই অম্লত্ব বা ক্ষারকীয় বা যেটাকে আমরা পিএইচ বলে আমরা সম্বোধন করি মাটির এই অবস্থাটাকে, সেটার যখন বিচ্যুতি ঘটে মাটিতে কিন্তু খাদ্যের অভাব দেখা দেয়। ফলে আমরা সার ব্যবহার করলেও সেই সার গাছের কাছে সঠিকভাবে পৌঁছাবে না এবং গাছের পুষ্টি হবে না, ফলে কি হবে, ফলন কম হবে, কিন্তু সারের প্রয়োজন দিনের পর দিন বেড়ে যাবে। এর সাথে সাথে মাটির লবণাক্ত সমস্যা রয়েছে। লবণাক্ত সমস্যার জন্য সেইভাবে পরিচর্যা পদ্ধতি নিতে হয়, না হলে গাছের শিকড় বিশেষত ক্ষতিগ্রস্ত হয়, ফলে কি হয়, গাছের ফলন আবার কমে যায়। আচ্ছা, যে অম্লত্ব আর লবণাক্ত বলছেন, এই দুটোর মধ্যে পার্থক্যটা কি? অম্লত্ব হচ্ছে মাটিতে কতটা পরিমাণ অ্যাসিড বা ক্ষার অবস্থান করছে, সেইটা পিএইচ বা অম্লত্ব ক্ষারত্বের অবস্থা। আর লবণাক্ততা মানে হচ্ছে মাটিতে লবণের পরিমাণ কতটা রয়েছে। এই দুটো অবস্থায় কিন্তু মাটির ক্ষেত্রে খুব সমস্যাজনক। এগুলো যদি সঠিকভাবে মাটি জরুরি অবশ্যই, এগুলোর মানে ঠিক থাকাটা অত্যন্ত জরুরি আমাদের সুস্থায়ীভাবে লাভজনকভাবে চাষের জন্য। কারণ মাটির সুস্বাস্থ্য বা মাটির উর্বরতা কিন্তু এর ওপর খুব
গভীরভাবে নির্ভর করে। এছাড়াও গাছের জন্য যে খাদ্য রয়েছে সেই খাদ্যগুলোর যে উপাদান সেইগুলোর উপস্থিতি কতটা আছে সেটাও বিশেষভাবে লক্ষণীয় বা বিশেষভাবে তার গুরুত্ব আছে। মাটিতে বিভিন্ন ভারী ধাতুর দূষণ, তো এই ধরনের যে সমস্যাগুলো কিন্তু মাটির স্বাস্থ্যের অবনতির একটা বড় কারণ। তো এইগুলোর দিকে আমরা যদি লক্ষ্য দিই এবং এগুলোর যথাযথ এর জন্য পরিচর্যা নিই তাহলে কিন্তু আমরা অনেক লাভজনকভাবে চাষ করতে পারবো, যেটা দীর্ঘস্থায়ী হবে এবং মাটির স্বাস্থ্যটা আগামী অনেক দিনের জন্য সুস্থিত হবে। অম্লত্ব বললেন, লবণাক্ত বললেন, আর যে পয়েন্টগুলো রয়েছে সেগুলো যদি একটু আমাদের কৃষক বন্ধুদের বলেন। আচ্ছা, মাটির স্বাস্থ্যের অবনতি আমাদের সাধারণত কৃষকদের বা কৃষিকাজের জন্য যেগুলো হয়ে থাকে তার মধ্যে মূল সেটা হলো একই জমিতে বারবার যদি আমরা একই রকম ফসল চাষ করতে থাকি সেটা কিন্তু অবনতির একটা বড় কারণ। এছাড়া জৈব সার ব্যবহার কম হয়ে যাওয়া, যেটা আমাদের সবুজ বিপ্লবের ফলে রাসায়নিক সার ব্যবহারের জন্য হয়েছে, অতিরিক্ত রাসায়নিক সার ব্যবহারের ফলে মাটিতে জৈব পদার্থের পরিমাণ অনেক কমে গেছে। উন্নত কৃষি যন্ত্রপাতি ব্যবহার করার ফলে মাটির যে স্বাস্থ্য, ভৌত স্বাস্থ্য বা স্ট্রাকচার আমরা গঠন যেটাকে বলি, সেটাও নষ্ট হয়ে গেছে। এছাড়াও ভূগর্ভস্থ জল, দূষিত জল সেচের জল হিসাবে ব্যবহার করা, বন জঙ্গল নিকাশ করে দেওয়া, দূষিত বর্জ্যের অবৈজ্ঞানিক ব্যবহার করা, এছাড়াও প্রাকৃতিক যে আমাদের বিপর্যয় এগুলো রয়েছে, এগুলো কিন্তু মূল কারণ হিসাবে আমরা বিবেচনা করি মাটির স্বাস্থ্যের অবনতির জন্য। আর এই স্বাস্থ্যকে আমরা যদি ভালো রাখতে চাই তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের বিশেষ কিছু পরিচর্যা পদ্ধতির দিকে আমাদের নজর দিতে হবে, যেগুলো কৃষি বিজ্ঞানীরা যে পরামর্শগুলো দিয়ে থাকেন। তাহলে মাটির স্বাস্থ্য ঠিক রাখার জন্য মানে একজন কৃষকের কি করণীয়, যেটা কিনা তাকে খুব বেশি বেগ পেতে হবে না কিন্তু তিনি অনায়াসে সেগুলো করতে পারেন মাটির স্বাস্থ্যকে ভালো রাখার জন্য? হ্যাঁ, মাটির স্বাস্থ্যকে ভালো রাখাটা কৃষকের প্রথম কর্তব্য। আর এই কর্তব্য পালন করতে গেলে একটা খেয়াল রাখতে হবে, আমরা যেন কোনোভাবেই সেই কাজটার পেছনে অতিরিক্ত খরচ বা ব্যয় যেন তার না হয়। তো সেই ক্ষেত্রে সহজ যে পদ্ধতিগুলো কৃষকরা অবলম্বন বা যদি তারা মেনে চলেন তাহলে সেই ক্ষেত্রে মাটির স্বাস্থ্য কিন্তু আগের থেকে অনেক বেশি উন্নত হবে। তো সেই ক্ষেত্রে প্রথমেই আমি যে পরামর্শটি দেবো সেটা হলো তার জমির মাটি পরীক্ষা করে নিয়ে সেই পরীক্ষার সুপরামর্শ অনুযায়ী চাষ করা। এই যে জমির মাটি পরীক্ষার কথা বলছেন, তো সেটা কতদিন পর করবেন? মোটামুটি বলা হয় যে একবার পরীক্ষা করলে আগামী 3 বছর তাকে আর মাটি পরীক্ষা করার প্রয়োজন হয় না, যদি সে মাটি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে যে পরামর্শ পাওয়া যায় সেই পরামর্শ সে মেনে চলে। তো এটা যেমন একটা প্রথম ধাপ মাটি স্বাস্থ্য ভালো রাখার। দ্বিতীয় কিছু ধাপ রয়েছে, যেটা হচ্ছে সবুজ সার বা ধনচে গাছের চাষ, যেটা খুব কম খরচে মাটিতে প্রচুর পরিমাণে জৈব সারের বা জৈব পদার্থের যোগান দিতে পারে। এছাড়াও রয়েছে অ্যাজোলার চাষ, যেটা জমিতে ধান চাষ করবার সময় অ্যাজোলার চাষ করলে সেই জমিতে একদিকে যেমন নাইট্রোজেনের পরিমাণ অনেক বাড়ে, ফলে ইউরিয়া সারের ব্যবহার কম করা যায় এবং সাথে সাথে আমার জমিতে জৈব পদার্থ যোগ হবে। আচ্ছা, অ্যাজোলা কি অ্যাভেলেবেল, মানে সহজেই পাওয়া যায়? হ্যাঁ, গ্রামে কিন্তু পুকুরে খালে বিভিন্ন জায়গায় অ্যাজোলা পানাটা পাওয়া যায়, যে কোনো জায়গাতে। এটি একটি জলজ পানা এবং খুব সহজলভ্য পানা। সেটা চিনবে কি করে যে এই অ্যাজোলা পানাটা ছোট ছোট পাতার একটি পানা হয়? এটা যে কোনো কৃষি বিজ্ঞান কেন্দ্র বা কৃষি বিশেষজ্ঞের কাছে গিয়ে একটু চিনে নিলেই কিন্তু এটা খুব সহজে পাওয়া যাবে। এবং এটাকে নিয়ে যদি আমরা ধান জমিতে চাষ করি ধানের সাথে সাথে, তাহলে সেই জমিতে যেহেতু অ্যাজোলা নাইট্রোজেন সংবন্ধন করে, ফলে এটা জমিতে নাইট্রোজেনের পরিমাণ বাড়িয়ে দেবে এবং ইউরিয়া সারের ব্যবহার কমিয়ে দেবে। এই যে চাষ করি বলছেন, মানে ধান চাষের সঙ্গে অ্যাজোলা চাষ বলছেন, তার জন্য কি অতিরিক্ত কিছু না, এর জন্য এক্সট্রা কিছু কেয়ার একদমই নয়। ধান চাষ হবার সাথে সাথেই সেই জলের মধ্যেই অ্যাজোলা নিজে গুণে বেড়ে চলবে এবং জমিতে তার নিজের বৈশিষ্ট্য অনুসারে সে কিন্তু জমিতে নাইট্রোজেন সংবন্ধন করবে, অর্থাৎ নাইট্রোজেন জমিতে যোগ করে দেবে। ফলে ইউরিয়া সারের ব্যবহার যেমন কমে গেল, ধানের উৎপাদন বেড়ে গেল এবং ধান চাষের পরবর্তীতে সেই অ্যাজোলা কিন্তু মাটিতে শুকিয়ে পচে গিয়ে জমিতে জৈব সার যোগ করে দিল। ফলে আমরা খুব সহজেই কিন্তু মাটির উর্বরতা বাড়াতে পারলাম। এছাড়াও লবণাক্ত জমিতে যে সমস্যা থাকে জমিতে, সেইখানে আমরা যদি আচ্ছাদন বা মালচিং পদ্ধতিতে চাষ করি, সেক্ষেত্রে আমার যেমন চাষের খরচ কমবে বিভিন্নভাবে, আর ফসলের উৎপাদন কিন্তু আগের থেকে অনেক বেড়ে যাবে। তাহলে এই পদ্ধতিটা নিলেও কিন্তু আমরা সমস্যাজনিত যে মাটি রয়েছে সে তার উর্বরতা বা তার স্বাস্থ্যকে আগের থেকে অনেক বাড়াতে পারি। এছাড়াও জীবাণু সারের ব্যবহার করা কিন্তু খুব প্রয়োজনীয় একটি কর্তব্য কৃষকের ক্ষেত্রে, কারণ কম বেশি সব জমিতেই কিছু না কিছু সমস্যা বা রোগ থাকে মাটির। তো সেইগুলোকে
আমরা অবশ্যই দূর করব, কিন্তু সাথে সাথে আমরা যদি জীবাণু সারের ব্যবহারটাকে আগের থেকে বাড়িয়ে দিই, তাহলে কি হবে, মাটিতে জৈব বৈচিত্র্য আগের থেকে অনেক বেড়ে যাবে। আর এই জৈব বৈচিত্র্য বাড়ার ফলে গাছ খুব সহজেই তার খাবারটা পেয়ে যাবে। আমরা যে সার ব্যবহার করি সেই সারটা খুব সহজেই গাছের শিকড়ের কাছে পৌঁছে যাবে। ফলে কি হলো, আমার সারের প্রয়োজন কমে গেল, মাটির উর্বরতা বেড়ে গেল এবং ফলন আগের থেকে বেড়ে গেল। তাহলে সেই জন্য জীবাণু সারের ব্যবহার যদি সে করে, তাহলে কিন্তু আগামী দিনে তার মাটির উর্বরতাও যেমন বাড়বে, ফসলের উৎপাদনও বাড়বে। তো এই ধরনের আমরা যদি সহজ পদ্ধতিগুলো আমাদের কৃষি কাজের মধ্যে অন্তর্ভুক্ত করে নিই, তাহলে কিন্তু আমরা খুব সহজেই মাটির স্বাস্থ্যকে আগের থেকে অনেক বেশি উন্নত করে ফেলতে পারবো। মানে অনেকগুলো পয়েন্ট হয়তো আছে, তার মধ্যে আপনি এই মূল পয়েন্টগুলো বললেন। হ্যাঁ, আর কি কোনো পয়েন্ট আছে যেগুলো কিনা মাটির স্বাস্থ্য রক্ষার জন্য আমাদের কৃষক বন্ধুরা নজর দিতে আমি পারেন? যেগুলো বললাম সেগুলো তো খুব সহজ পদ্ধতি, কিন্তু এর মধ্যে আমি বিশেষ করে দুটো জিনিসে খুব জোর দেব, যেটি হলো মাটি পরীক্ষা। কারণ মাটি পরীক্ষা আমরা যদি না করি, তাহলে কিন্তু সেই মাটির যে প্রকৃত স্বাস্থ্য বা প্রকৃত অবস্থাটা সম্পর্কে জানতে পারবো না। কারণ বেশিরভাগ ক্ষেত্রে যেটি হয়, মাটিতে আগের থেকে মাটিতে খাদ্য রয়েছে, তো সেই জমিতে আমি যখন ফসল চাষ করছি, অবশ্যই ফসল সেই জমির থেকে খাবার পাবে। তো সেক্ষেত্রে আমি যদি প্রথাগতভাবে যে পরিমাণ রাসায়নিক সার ব্যবহার করে এতদিন এসেছি, আমি যদি সেই পরিমাণ রাসায়নিক সার ব্যবহার করি, তা কমও হতে পারে আবার বেশিও হতে পারে। কম হলে যেমন ফলন কমে যাবে, আবার বেশি হলে ফলনও কিন্তু কমে যাবে, সাথে সাথে মাটির দূষণ বাড়বে, জলের দূষণ বাড়বে এবং আমার চাষের খরচ বাড়িয়ে দেবে। মানে যে কোনো কিছুর একটা ব্যালেন্সড যে সারের প্রয়োজন, সেটা আমার জানার দরকার। আর সেটা জানা যাবে তখনই যখন আমি মাটি পরীক্ষা করব। তাহলে মাটি পরীক্ষা করলে আমরা একদিকে যেমন জেনে যেতে পারছি যে কতটুকুনি পরিমাণ সার আমার প্রয়োজন, তাহলে ততটাই সার আমি ব্যবহার করব। এবং সাথে সাথে আমার মাটিতে যদি আগের থেকে কোনো রকম রোগ বা সমস্যা থেকে থাকে, সেই সমস্যাটা কিন্তু দূর করা যাবে। এই ক্ষেত্রে আমি বিশেষভাবে বলবো, যারা বিশেষত সবজি চাষ করেন, তারা গাছের শিকড়ের বিভিন্ন ছত্রাকজনিত সমস্যায় তাদের গাছ ভোগে এবং তার জন্য তারা প্রচুর টাকার ওষুধ ব্যবহার করেন। কিন্তু এই যে ছত্রাকজনিত রোগ, এই রোগের কিন্তু মূল উৎস হলো খারাপ মাটি বা কুস্বাস্থ্যের মাটি। অর্থাৎ যে মাটিতে অম্লের সমস্যা রয়েছে, সেই মাটিতে কিন্তু প্রচুর পরিমাণ ছত্রাকের প্রাদুর্ভাব রয়েছে। তাহলে কৃষক যদি মাটি পরীক্ষা করে জেনে যান তার জমিতে অম্লের সমস্যা আছে, তাহলে সেই কৃষক পরামর্শ অনুযায়ী আগে চুন দিয়ে সেই মাটি শোধন করে নিলে মাটির অম্লত্ব নষ্ট হয়ে যাবে, মাটি তার প্রশম অবস্থায় ফিরবে। তাহলে সেখানে কিন্তু আগের তুলনায় অনেক কম ছত্রাকের প্রাদুর্ভাব বা ছত্রাকের রোগ লাগবে, ফলে তার কৃষিকাজের যে খরচ সেটা অনেক বেঁচে গেল। আচ্ছা, এমন অনেক ধরুন চাষ হতে পারে যেখানে কিনা অম্লত্বের পরিমাণটা বেশি হওয়া দরকার, এরকম তো আছে হ্যাঁ, নিশ্চয়ই? সেই ক্ষেত্রেও বলা যায় যে ক্রপ সুইটেবিলিটি বা কি ধরনের ফসল ওই জমির জন্য উপযুক্ত, সেটাও কিন্তু মাটি পরীক্ষা করলে জানা যাবে যে আমার ওই জমিতে মাটির প্রকৃত অবস্থা অনুযায়ী কোন ফসলটি লাভজনকভাবে চাষ করতে পারি। আমি এবারে ইচ্ছে করলো বলে আমি আলু বা পেঁয়াজ চাষ করলাম, নয়, একদমই নয়। মানে হতে পারে আমার হয়তো আশেপাশে মার্কেট ভালো থাকতে পারে, কিন্তু আমার জমিতে কোন ফসলটি ভালো হবে সেটি জানা কিন্তু সব থেকে জরুরি। আর সেই ক্ষেত্রে একমাত্র পথ হচ্ছে মাটি পরীক্ষা। এই যে মাটি পরীক্ষার কথা বলছেন তো বারবার, তো কৃষক বন্ধুদের মধ্যে কতটা আগ্রহ এখন বেড়েছে? আগের তুলনায় কৃষকদের মধ্যে মাটি পরীক্ষা বা জৈব সার ব্যবহারের সচেতনতা অনেক বৃদ্ধি পেয়েছে। সেই ক্ষেত্রে তারা বারবার চেষ্টা করছেন বেশি করে জৈব সার ব্যবহার করার এবং বিভিন্ন ধরনের কার্যকরী বা উন্নত জৈব সার ব্যবহার করবার, এবং সেই সূত্রেই তারা বারবার জানতে চাইছেন যে মাটি পরীক্ষা করে নিয়ে চাষ করলে কতটা লাভজনক হতে পারে। তো আমি কৃষকদের সেই জন্য বারবার পরামর্শ দেবো যে তারা সংশ্লিষ্ট তাদের যে কৃষি দপ্তর রয়েছে বা তাদের জেলার যে কৃষি বিজ্ঞান কেন্দ্র রয়েছে, সেইখানে তারা যোগাযোগ করে তাদের মাটি যদি তারা পরীক্ষা করে নেন, তাহলে কিন্তু তারা সুপরামর্শ পাবেন মাটি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে, এবং সেই পরামর্শ তারা যদি মেনে চলেন, তাহলে আগামী 3 বছরের জন্য কিন্তু তার মাটি পরীক্ষা করার প্রয়োজন নেই, কারণ সেখানে মাটির স্বাস্থ্যটা আগের থেকে অনেক ভালো হয়েছে এবং তারা কিন্তু আগের থেকে অনেক ভালোভাবে চাষ করতে পারবেন। বেশ, একদম আমরা এই আলোচনার শেষ দিকে চলে এসেছি। তো আপনি শেষে ছোট্ট করে কোনো পরামর্শ দিতে চান? এর সঙ্গে কোনো সংযোজন করতে চান? সংযোজন করতে চাই বলতে, আমরা আরও একটি কৃষি প্রযুক্তির দিকে আমরা এখন বর্তমানে আমাদের ভারত সরকারের থেকেও এই ব্যাপারটিতে বিশেষভাবে জোর দেওয়া হচ্ছে, সেটি হলো প্রাকৃতিক কৃষি। অর্থাৎ আমাদের কৃষক পরিবার বা কৃষকদের কাছে কিন্তু প্রচুর পরিমাণে আমাদের প্রাকৃতিক সম্পদ রয়েছে, যেটাকে আমরা ন্যাচারাল ওয়েস্ট বলি, বা বিভিন্ন ধরনের আবর্জনা
থাকে, যেগুলোকে আমরা ব্যবহার সাধারণত করি না। কিন্তু সেই ক্ষেত্রে আমরা যদি সেইগুলোকে ব্যবহার করি তাহলে কিন্তু আমরা বিশেষ কিছু উপচার বা বিশেষ কিছু উপাদান তৈরি করতে পারি, যেটা কিন্তু আমার কৃষিকাজকে আরো সুদৃঢ় করবে, মাটির স্বাস্থ্যকে ভালো করবে এবং ফসলের উৎপাদন বাড়াবে। সেগুলো যদি একটু উদাহরণ দেন। মানে আমরা তো অনেক সময় ভাবি যে জৈব সার চাষের উন্নতির জন্য এই বিভিন্ন সবজির খোসা এরকম ধরনের কিছু বলছেন নাকি? অবশ্যই না, এরকম কিছুই, কিন্তু একটু আলাদা। সেটা হচ্ছে যে প্রাকৃতিক কৃষির মূল লক্ষ্য হচ্ছে যে মাটির স্বাস্থ্যের জন্য যারা প্রতিনিয়ত, যে শ্রমিক বলতে পারি, যারা প্রতিনিয়ত কাজ করে চলেছে, তারা হচ্ছে মাটির অণুজীব। আর এই অণুজীবদের যে বাস্তুতন্ত্র বা জৈব বৈচিত্র্য বা সংখ্যা, এটাকে যদি আমরা বাড়াতে পারি তাহলে সেই মাটির উর্বরতা অনেক বাড়বে এবং রাসায়নিক সারের প্রয়োজনীয়তাও কিন্তু অনেক কমবে। সেই ক্ষেত্রে আমাদের কাছে খুব সহজলভ্য জিনিস যেমন গোবর, গোমূত্র, দুধ, দই, ঘি, বেসন, আমাদের আশেপাশে পাওয়া যায় বিভিন্ন ধরনের গাছের পাতা, এইগুলোকে ব্যবহার করে আমরা কিন্তু বিভিন্ন ধরনের উপচার বানাতে পারি, যেগুলোকে আমরা প্রাকৃতিক কৃষি বা ন্যাচারাল ফার্মিংয়ের কম্পোনেন্ট হিসেবে বিবেচিত করি। তার মধ্যে যেমন রয়েছে জীবামৃত, পঞ্চগব্য, শস্যগব্য, বীজামৃত। এইগুলো বাড়িতে খুব সহজেই তৈরি করা যায়। এগুলো যদি আমরা বাড়িতে তৈরি করে আমরা যদি ব্যবহার করি তাহলে একদিকে যেমন আমার জমিতে জৈব বৈচিত্র্য বাড়লো, জীবাণুদের কার্যকারিতা বাড়লো, ফলে গাছের কাছে খাদ্য সহজে পৌঁছে গেল এবং গাছের পুষ্টিটা আগের থেকে অনেক বেশি হলো। এর সাথে সাথেও এইগুলো ব্যবহার করে আমরা কিন্তু বিশেষ কিছু বায়োপেস্টিসাইড বা জৈব কীটনাশক তৈরি করতে পারি, যেগুলো গাছের কীটপতঙ্গের যে আক্রমণ সেগুলোকে রোধ করতে সাহায্য করবে। ফলে কি হবে, আমাদের যে রাসায়নিক কীটনাশক ব্যবহার করার প্রয়োজন কমবে এবং আগের থেকে খরচ অনেক কমবে। এগুলো কি কোনো প্রশিক্ষণ দেওয়া হচ্ছে? হ্যাঁ, এগুলো বিভিন্ন কৃষি বিজ্ঞান কেন্দ্র বা সরকারি দপ্তর থেকে প্রাকৃতিক কৃষি বা ন্যাচারাল ফার্মিং এর ওপর কৃষকদের প্রশিক্ষণের আয়োজন করা হয়। এগুলো খুব সহজ পদ্ধতি, খুব সহজেই এগুলো জানা যায় বা তৈরি করা যায়। ফলে কৃষকরা যদি জেনে নিয়ে এইগুলো তারা বাড়িতেই তৈরি করে ব্যবহার করেন, সেক্ষেত্রে আমি বলবো তারা কিন্তু অনেক বেশি লাভ পাবেন এবং তাদের কিন্তু কৃষি খরচ আগের থেকে অনেক কমবে। এবং সাথে সাথে অবশ্যই এর সাথে তো আমাদের স্বাস্থ্য জড়িত। রাসায়নিক কীটনাশক আমরা যখন ব্যবহার করি আমাদের স্বাস্থ্যের ওপর তার একটা খারাপ প্রভাব পড়ে। সেই ক্ষেত্রে এই বায়োপেস্টিসাইড বা জৈব কীটনাশকগুলো ব্যবহার করলে আমাদের কিন্তু স্বাস্থ্য সেইভাবে ক্ষতিগ্রস্ত হবে না। তো সেই জন্য আমি সংযোজন হিসাবে এটাই বলতে চাই যে কৃষকরা আরও বেশি করে প্রাকৃতিক কৃষি বা ন্যাচারাল ফার্মিংকে গ্রহণ করুক এবং তাতে কিন্তু সামগ্রিকভাবে কিন্তু আমাদের যে পৃথিবী, আমাদের পরিবেশ, আমাদের চাষবাস, এগুলো সবগুলোই কিন্তু আগের থেকে অনেক বেশি সুন্দর হয়ে উঠবে এবং সেগুলো আমাদের জন্য অনেকটা বেশি লাভজনক হবে। মানে মাটির স্বাস্থ্য রক্ষার আর একটা নতুন পদ্ধতি, মানে একদম শেষে আপনার কাছ থেকে যেটা আমাদের কৃষক বন্ধুরাও নিশ্চয়ই জানেন এবং আমাদের যারা শ্রোতা বন্ধুরাও রয়েছেন তারাও জানলেন, যেটা হচ্ছে প্রাকৃতিক কৃষি। তো মাটির উৎপাদনশীলতা বৃদ্ধির জন্য মাটির স্বাস্থ্য রক্ষা, এই বিষয় ছিল আমাদের আজকের আলোচনা। স্টুডিওতে উপস্থিত ডক্টর মণিদীপ্ত সাহা, যিনি সোনারপুরের শস্য শ্যামলা কৃষি বিজ্ঞান কেন্দ্রের কর্মসূচি সহায়ক। আশা করি কৃষক বন্ধুরা উপকৃত হবেন। অনেক ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাকেও। এতক্ষণ শুনলেন আমাদের বিশেষ অনুষ্ঠান ম্যাটিক্স কৃষি পাঠশালা। ভারত সরকারের রাসায়নিক ও সার মন্ত্রকের উদ্যোগে এবং ম্যাটিক্স ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যালস লিমিটেডের সহায়তায় অনুষ্ঠানটি সম্প্রচার করা হলো। কেমন লাগলো এই অনুষ্ঠান আমাদের জানাতে পারেন 0332457262 নম্বরে। আপনারা আমাদের মেল করতে পারেন আমাদের ইমেল আইডি radioju@gmail.com এ, আমাদের ইউটিউব চ্যানেল রেডিও জেইউ এবং আমাদের অফিসিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডেল radio_JU। আজকের মতো ম্যাটিক্স কৃষি পাঠশালা এই পর্যন্ত। শুনতে থাকুন কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্টজ। ভারতের যে সার কোম্পানিগুলি সবচেয়ে দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে, ম্যাটিক্স ফার্টিলাইজার্স অ্যান্ড কেমিক্যালস লিমিটেড তার মধ্যে অন্যতম।
পশ্চিমবঙ্গের পানাগড়ে অবস্থিত তাদের কারখানায় বছরে 12.5 লক্ষ টনের উপর ইউরিয়া সার উৎপাদন হয়। গ্রিনফিল্ড প্রজেক্ট হিসেবে স্বীকৃত এই কারখানায় তৈরি হয় ডক্টর ফসল। ইতিমধ্যেই যা পূর্ব ভারতে সর্বাধিক বিক্রিত ইউরিয়া সার হয়ে উঠেছে। কৃষি উন্নয়ন ও ভূমি সুরক্ষা, ক্ষুধা, অপুষ্টি ও দারিদ্র দূরীকরণ, গ্রামীণ এলাকা ও বস্তি উন্নয়ন, লিঙ্গ সাম্য, পরিবেশ, স্বাস্থ্য, শিক্ষা ইত্যাদি নানান বিষয়ের উপর জোর দেয় ম্যাটিক্সের CSR প্রকল্পগুলি। ম্যাটিক্স এক সবুজ ভবিষ্যতের অঙ্গীকার। দূরে সে পাশে বসে, পায়ে পায়ে কখনো চলে যায় দূর। এ জীবন উদযাপনের সুর, রেডিও রেডিও যাদবপুর, এগিয়ে চলার সুর, রেডিও রেডিও যাদবপুর। 90.8 MHz Community Radio, Jadavpur University.